Hello guys, welcome back to my channel Irish video with a new vlog. আমরা এখন বেরিয়ে পড়েছি তারাপীঠে তারামায়ের দর্শনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন থেকে রাত্রি 9:45-এর কলকাতা জগবান এক্সপ্রেস ছিল আমাদের ট্রেন, যার মাধ্যমে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল রামপুরহাট জংশন। আমার বোন অর্থাৎ আমার মামার মেয়ে সকলের উদ্দেশ্যে একটি করে লেটার লিখে আনে, যার মধ্যে ট্যুরের রুলস অ্যান্ড রেগুলেশন লেখা ছিল। তো আমার মামা এখানে বলছে এটা কী করেছি সেই সব, আর ও হাসছে। আমরা এখন চলে যাচ্ছি দমদম স্টেশন বাইপাস করে। এখানে থ্রু ছিল এই ট্রেনটা, ডাইরেক্ট এরপর দাঁড়ানোর কথা ছিল নৈহাটিতে, আর আমার মামা এখানে বকেই যাচ্ছেন। আমার দাদু আর দিদা আমার বোনকে ধন্যবাদ জানাচ্ছে এই চিঠিটার ভাবনা চিন্তা বা লেখার জন্য, কারণ ও সবসময় লেখালেখি করেই থাকে। বাড়ি থেকে ফাইন দিয়ে তারপর চালু হয়েছে। ফাইন না দিলে আমাকে নিয়ে আসছি না, কি করবো? ফাইন দিয়ে কি করে কোথায় কারণে তুই কিভাবে যে লিখলি এই অ্যামাউন্টটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখে নিয়ে ঘরে গিয়ে তারপরে বেরিয়েছি। আর এটা ছিল বেলঘরিয়া স্টেশন। তো এখান থেকে যখন পাস করে যাচ্ছিল, আর আমার মামা যেহেতু আমার বোন আর মা যেতে পারেনি, সে প্রবলেম করে যাচ্ছিল, আর মামাও যায়নি, ছোট মামা। ওই কারণে সবার প্রবলেম থাকছে, তার আগে বলে না এটাই। আমরা এখন ট্রেনটা এসে দাঁড়িয়েছে নৈহাটি জংশনে। যখন দাঁড়ায় তখন আমি একটু সাহস পাই, একটু ভিডিও করি ট্রেন থেকে ভিডিও করতে করতে দেখি একটা কাকু ট্রেন দিয়ে উঠলো, এক পাশ দিয়ে উঠলো, আবার আরেক পাশের দরজা দিয়ে আরেকটা ট্রেনে চলে গেল। মানে আমি আর এই চলে এসছে আমাদের খাবার, রাতের ডিনার। সবাই হাতে প্লেট নিয়ে বসে পড়েছি, আর এই ডিনার বানিয়েছে আমার দিদা। কি বানিয়েছে? রুটি, আলুর ফুলকপির তরকারি, আর আরেকটা জিনিস যেটা ছিল নিয়ে অনেক কথা হয়েছে, সেটা হচ্ছে ওনার কলা। সকলের সাথেই কথা বলতে বলতে আমাদের ট্রেনটা পার হয়ে গেল গঙ্গা নদী। গঙ্গাকে তারপর সবাই আমরা প্রণাম করে বিদায় জানালাম, যাতে আমাদের যাত্রা শুরু হয় সেই প্রার্থনা। অ্যান্ড আয়না খুঁজে পেতেই আমি চলে এসেছি নিজের ভিডিও বানাতে। এখন আমাদের নামতে হবে, নামার সময় হয়ে গেছে, আর সবাই রেডি হচ্ছে একে একে, আর আমি চলে এসেছি একটা আয়না খুঁজে পেয়ে। দাদু ছিল ওপরে আপার বাড়িতে শুয়ে, তো শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছিল। সে ফোন হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছিল, আর তার ফোন পড়েছিল আপার বাড়ি থেকে সোজা নিচে, কিন্তু ফোনটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর আমি এখানে একটু ঠুমাক গানে নাচ করছিলাম। বাইরে থেকে ট্রেনের ভিডিও করার চেষ্টা করি, কিন্তু সবই অন্ধকার। তখন বাজে রাত্রির 2টো। 1:30টায় নামানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা লেট থাকায় আমরা রামপুরহাট পৌঁছাই রাত্রির 2টোর সময়। সেখানে অনেকই সুবিধা উপলব্ধ ছিল দেখলাম। রামপুরহাট স্টেশনের নামটা আমি ভিডিও করে নিয়েছিলাম একটু। তারপর আমরা যে সুবিধার কথা বলছিলাম সেটা ছিল এখানে লিফট ছিল ওপরে, মানে এক স্টেশন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই লিফট লাগানো ছিল, যাতে আমরা ওপরে গিয়ে আরেকটা প্ল্যাটফর্মে যেতে পারি। তো এই সুবিধাটা বেশ ভালোই ছিল। যাদের বেশি জিনিসপত্র থাকবে বা বয়স্ক মানুষের ক্ষেত্রে সিঁড়ি উঠে যাওয়াটা খুবই কষ্টকর, তো এই সুবিধাটা আমার খুবই ভালো লেগেছিল। এখানে যে ট্রেনটায় আমরা এসেছি সেই ট্রেনটার কলকাতা স্টেশন থেকে আমার ভিডিও করা সম্ভব হয়নি, তাই আমি এখানে নেমে ভিডিও করে নিচ্ছিলাম। কলকাতা জগবান এক্সপ্রেস, এটি তিনটে নামেই এই ট্রেনটা চলে, তো সেটাই লেখা ওই ট্রেনটায়। তারপর আমরা ওপরে লিফটে করে ওভারব্রিজে উঠে আমি পুরো প্ল্যাটফর্মটাকে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু জাল লাগানো ছিল তো সেটা সম্ভব হয়নি। কিন্তু স্টেশনটা খুবই সুন্দর। আমরা আবার এখানের লিফটটা আবার কাজ করছিল না, তো আমাদের এখান দিয়ে সিঁড়ি দিয়েই নামতে হয়েছিল। আর আমার বোন একটা ট্রলি নিয়ে চলেছে, ওটাতে ওর সব জিনিসপত্র। রামপুরহাট জংশন স্টেশনটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে ছিল, সে লাল সেই বাড়ি মতন করা, পুরানো তারাপীঠের মন্দিরের মতন আর কি। এখানে আমরা ছোট টোটো বললে ভুল হবে, আমরা এখানে গাড়ির খোঁজ করছিলাম, যাতে আমাদের লাগেজপত্র নিয়ে আমরা ঠিকভাবে হোটেলের অবধি মন্দির অবধি পৌঁছাতে পারি। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। গাড়িতে অটো খোঁজা হবে। এখানে মা মারে দেখাচ্ছিস, তোর মা এখন থেকে আছে।
তো ওই অটোর পিছনে, বড় অটো, তার পিছনে আমরা 4 জন বসেছিলাম, আমি, আমার মামার মেয়ে, আমার বোন, আমি আর আমার দিদা। এখন ওয়েট করা হচ্ছে বাকি শেয়ারের লোক কখন আসবে, তারপর গাড়ি ছাড়বে। আর আমাদের হোটেলে ঠিক নেই কোন হোটেল হবে, এটা সারপ্রাইজ। রাস্তাটা খুবই শুনশান ছিল, খুবই নির্জন এবং অন্ধকারাচ্ছন্ন। এখানে নাকি মামি একটা শিয়ালও দেখতে পেয়েছিল, আমাদের বলছিল। তো এখানে রাত্রেবেলায় ভাড়া ছিল 50 টাকা, যা দিনের বেলা হতে নিত 40 টাকা করে পার পার্সন। আমরা টোটো থেকে নেমে আমাদের হাঁটা শুরু করি তারামা সরণির ভিতর দিয়ে। পুরো সম্পূর্ণ গলিটা আমাদের হেঁটে গিয়ে ওই পাশে আমাদের হোটেল। হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি, আর রাত্রে ভিডিও করা হয় না। তারপর আমি সকালে উঠে নিজের ভিডিও শুরু করি। রেডি হয়ে গেছি, যাব মন্দিরে। সকাল 7:30 বাজে, অবভিয়াসলি লেট হয়ে গেছে, বাট চাইতে হবে। আমাদের সঙ্গে এখন ঘসেটি বেগম আছে, যিনি সারা রাত নজর রেখেছেন, ইনি কবার চোখের পাতা ফেলেছে। আর তাই এখন ঘসেটি বেগম আর সিরাজউদ্দৌলার যুদ্ধ চলছে। কি এখন লুৎফরন মিশ্রা হয়ে গেছেন তিনি। এবার আমি জানি না সেটা কে। সিরাজের বউ জানো না? কি সিরাজউদ্দৌলার বউ? কি বউয়ের নাম? লুৎফরুন্নিসা। লুৎফা। হ্যাঁ, সেইটাই পড়েছি। আমরা লুৎফাই পড়েছি মনে হয়। যখন মাঝে মাঝে আমি একটু সেলফ অবসেসড হয়ে পড়ি, এটাই তার লক্ষণ। এইরকম ভিডিও করতে থাকি নিজের, যখন একটু নিজেকে ভালো লেগে যায়। আমরা এখন সবাই রেডি, দেখতে পাচ্ছেন, রেডি। আর ওখান থেকে ওরা বেরাবে, আমাদের রুম। আমরা যাব মন্দির। তো আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল অবকাশ। এখানে আমরা 500 টাকা করে ঘর ভাড়া পেয়েছিলাম, যা এমনি সময় থাকে 600 টাকা করে, এবং ডিউলাক্স রুম 800 থেকে 1500 টাকা বিভিন্ন ভাড়ার মধ্যে পেয়ে যেতে পারেন। আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে দোকান থেকে নিজেদের বাটা নিয়েছিলাম সেটা ছিল মায়ের মন্দিরের 1 নম্বর গেটের কাছেই চতুর্দশী ভাণ্ডার। গেটের একদম একটা দোকান পরেই ছিল সেই দোকানটা, এবং সেই দোকান থেকে আমরা যার বাটা নিয়ে বাটা যেরকম প্রাইসের চান সেরকমই নিতে পারেন। আমরা নিয়েছিলাম 101 টাকা করে বাটা, এবং সেখানে যে দোকানের যিনি পান্ডা ছিলেন, যিনি সৌমেন কাকু, উনি খুবই ভালো ছিলেন, আমাদের খুব ভালোভাবে দর্শন করিয়েছেন, পুজো দিয়েছেন। তো ওনাকে একটা থ্যাঙ্কস। মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উঠতে শুরু করি, এবং সে এক বিশাল উত্তেজনার সৃষ্টি হয়, সঞ্চার হতে থাকে ভিতরে। মন্দিরের লাইনে যাওয়ার জন্য আমরা যে আগের রাস্তাটা দিয়ে যেতে হবে সেখান দিয়ে যেতে থাকি। মন্দিরের লাইনটা একটু পিছনের গেটটা দিয়ে শুরু হয়েছে, তো এখান দিয়ে গেলে আপনাদের আগে বাইরের রাস্তাটা হেঁটে যেতে হবে। যা ভিড় দেখে তো ভাবছিলাম যে আদৌ আজকে কি হবে, কে জানে কত সময় লাগবে, কিন্তু যা হওয়ার থাকে তাই হয়। আমরা লাইনে দাঁড়ানোর সাথে সাথে একজন কাকু আসলেন পদ্ম ফুল নিয়ে, তো 10 টাকা করে পদ্ম ফুল দিচ্ছিলেন। আমরা নিয়ে সবার 3 জনে 3টে তালার পদ্ম ফুল 10 টাকা করে। মন্দিরের দিকে যতই অগ্রসর হচ্ছি ততই যেন দর্শনের আন্তরিক ইচ্ছা আরও প্রবল হয়ে উঠছে। মন্দিরের লাইনে আরেকটা সুবিধা ছিল কি, সিটের রেলিং যে ছিল তার পাশাপাশি বসার জায়গাও ছিল, ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতো। তো যেটা অনেকের পক্ষেই সুবিধাজনক, যে কারোর অসুবিধা মতো তারা বসতে পারবে। আর আমি এখানে একটু ভিডিও করতে গিয়ে আমার চুল সদা সর্বদা আমার মুখের ওপরই পড়ে আসছিল, তাও সবার ভিডিও করছি। এই শেষ লাইন, এর ওপরে উঠে আর একটু গেলেই মায়ের মন্দির। তো এখানেও যা ভিড়, যা অবস্থা, আমি একটু আশেপাশের ভিডিও করে নিই এই সুযোগে।
সিঁড়ি দিয়ে ওঠার পর যখন মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছিল তা যেন এক অপরূপ অনুভূতি। আমার মামা এখানে পান্ডাকে কল করে জিজ্ঞেস করছিল যে ভোগের কোনো ব্যবস্থা আছে, কীভাবে কী হবে, বা তিনি কোথায় জেনে আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করবেন, এইসব বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। আর আমি এখানে ভিডিও করে যাচ্ছি যে চূড়া কত সুন্দর লাগছে দেখতে। তারাপীঠ মন্দির, অর্থাৎ যেখানে মায়ের ভোগে আমিষও ব্যবহৃত হয় এবং যেখানে বলিও হয়। তো এখানে আমি সেইটুকুই করতে পেরেছি, কারণ আমারও কেমন একটা লাগছিল দেখে। আর যা ভিড় ছিল সেদিনকে সে তো বলারই বিষয় নয়। আর প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছিলো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই। তো যখন প্রসাদ নিয়ে যাচ্ছিলো তারই আমি একটু ভিডিও করি। এরপরই আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি, মায়ের চরণ দর্শন করি, এবং চরণ দর্শনের পর আর ভিডিও করা অ্যালাউড নয়, তাই আমি ভিডিও করতে পারিনি। ওখানে মায়ের দর্শন করব না ভিডিও করব। তারপর মায়ের কাছ থেকে ফুল নিয়ে আমি বেরিয়ে পড়ি। এরপর আমাদের উদ্দেশ্য ছিল প্রসাদ গ্রহণ করা, যা ওই যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের নিয়ে গেলেন যেখানে প্রসাদ বিতরণ হয়। তো সেখানে আমরা বসে প্রসাদ গ্রহণ করলাম। এই প্রসাদ বিতরণের ব্যবস্থাটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। সেদিনকে প্রসাদে ছিল খিচুড়ি আর একটা তরকারি আর আমড়ার চাটনি এবং মাছও ছিল, কিন্তু আমরা যেহেতু কোনো তীর্থস্থানে গেলে আমিষ গ্রহণ করি না, তাই আমরা আমিষ মাছটাকে গ্রহণ করি। তারপর প্রসাদ গ্রহণ করে আমরা আবার চলে আসি বৃষ্টিতে ভিজে, আমার মাথায় ওই জন্যই রুমাল, কারণ বহুত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। চলে আসি আমাদের যে ডালা তা নিতে। ডালা নিয়ে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ি ওখানে যেসব ছোটো ছোটো মন্দির রয়েছে তা দর্শন করতে। এটা ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির এলাকার পাশেই। সেই রাধাকৃষ্ণের মন্দিরে যখন আমরা প্রবেশ করি তখন সেখানে চলছিল আরতি। সেই আরতিটুকু সম্পূর্ণ দাঁড়িয়ে আমরা সেখানে উপভোগ করি এবং তারপর বেরিয়ে পড়ি আদি বামাখ্যাপার মন্দিরে। আদি বামাখ্যাপার মন্দির, এখানে বলা হয় যে বামাখ্যাপার এটি নাকি আদি মন্দির। তো এখানে দর্শন করি। আমাদের এমনই ভাগ্য ছিল যে সেখানেও তখন আরতি চলছিল। তো আমরা সেই সব জায়গাতে দর্শন সেরে নিই, নিজেদের প্রণাম করি, ভক্তি জ্ঞাপন করি। সেখানে আমার হাতে দিয়ে দেয় একটু ফল প্রসাদ। সেই ফল প্রসাদ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি মায়ের দর্শনে। সন্ধ্যাবেলায় মায়ের মঙ্গল আরতি দর্শন করতে হবে, সন্ধ্যা আরতি দর্শন করতে হবে, সেই উদ্দেশ্যে মায়ের মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আমরা সকালবেলায় যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেইখানেই আমরা আবার পুনরায় আমাদের জুতো রেখে দিই এবং চলে যাই মায়ের সন্ধ্যা আরতি দর্শনে। যা ভিড় ছিল তা তো দেখতেই পাচ্ছেন। ভিড়ের মধ্যেও আমি একটু নিজেদের ভিডিও করি এবং দেখাতে চাই যে কতটাই ভিড় ছিল সেই দিন। এরপর আমরা যে মন্দিরের সামনে নাট মন্দির, সেখানে লাগানো বড় বড় LED স্ক্রিন থেকে মায়ের আরতি দর্শন করি। আটকে গেছে মানে তারাপীঠ মন্দিরে যারা গেছেন তারা তো জানেন, এবং যারা যাননি, নাট মন্দিরের সামনেই একটা বিশাল জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের মানে যারা যান তাদের পুজোর আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের পূজা, বিয়ে বা যাই হোক যজ্ঞ, যাদের যা মনস্কামনা থাকে সেই মতো পুজো দেওয়ার ব্যবস্থা। তারপর মন্দিরের একটুখানি ভিতর দিকে গেলে এখানে একটা মোমবাতি, ধূপকাঠি বা যারা যা মনস্কামনা করেন তাদের যে তাগা, দড়ি বেঁধে যান, পাথর, এই সমস্ত বাঁধার একটা জায়গা আছে। তো সেখানে আমরা চলে যাই মোমবাতি এবং ধূপকাঠি দেখানোর জন্য। ওই পাশে দাঁড়া, ওটা তো ধরা যাচ্ছে না ক্যামেরা।
বাড়ি ছাড়া পড়ে যাচ্ছে, মুখটা অত্যন্ত বলে মুখটা বাড়ি ছাড়া। আমি এখানে আমার দাদুকে দিই ভিডিওটা করার জন্য, এবং সেখানে আমাকেই বাদ দিয়ে দিয়েছে, সেটা বড় কথা নয়, বাট ভিডিওটা হয়েছে এটাই বড় কথা। তারপর ওখানে আমি জায়গাটা খুঁজে একটু নিজের মোমবাতিটাকে পুঁতে দেওয়ার ব্যবস্থা করি। ভগবান জায়গায় খুঁজে পায় না। মায়ের উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে আমরা এরপর মাকে প্রণাম করে বেরিয়ে পড়ি মন্দির থেকে। মন্দিরের বাইরেও তখন অনেক ভিড়, ধীরে ধীরে আর কিছুক্ষণ বাদে গেট বন্ধ হয়ে যাওয়ার ছিল, তাই সেখানে দাঁড়িয়েছিল অনেক মানুষ যারা মায়ের দর্শনের উদ্দেশ্যে এসেছিল। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাই দ্বারকা নদীতে, বা দ্বারকা নদী বাংলায় বলতে গেলে দ্বারকা নদীতে, কিন্তু নদীর জল কি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, এতটাই ওখানে অন্ধকার। তারপর আমরা সেখান থেকে চলে যাই যে একটা মায়ের যেখানে আদি চরণ রাখা, ওখানকার লোকাল মানুষদের বক্তব্য অনুযায়ী ওই জায়গাটাও খুব সুন্দর বাঁধানো, কিন্তু অন্ধকারের জন্য হয়তো দেখা যাচ্ছে না। সেখানে বা অনেক মানুষ গান করছিলেন বা পুজো করছিলেন, আবার কিছু কিছু যে তন্ত্র সাধকরা আছেন তারা ওখানে যজ্ঞও করছিলেন। সেই সব দেখে আমরা ওখানে বসে থাকি কিছুক্ষণ। মায়ের চরণের দর্শন বা আদি চরণের দর্শন করে এখানেই আজকের ভিডিওটার সমাপ্তি। এটাও একটা মন্দির, তো ভিতরে কী ছিল সেই অন্ধকারে কিছু দেখা যায়নি, বাট আমরা ওখানেও মোমবাতি জ্বালাই এবং ওখানে মানুষ পুজো করছিল, সেটুকু দেখে আজকের ভিডিওর এখানেই সমাপ্তি। জয় তারা।